আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। হো, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। বাহ, অসম্ভব সুন্দর একটা গান শুনে আজকে অনুষ্ঠান শুরু করছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। মানে ঈদের সময় ঈদ চলছে, বাইরে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, তার মধ্যে এই গানটা আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, প্রেম ভালোবাসার গান না? এই গানটা শুনে মনে হয় একটু প্রেম প্রেম ভাব জেগে ওঠে। হ্যাঁ, গান আর বৃষ্টির সাথে এই ওয়েদারের সাথে একদম পারফেক্ট। ওকে দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা, আর আজকে এই ঈদের সময়টায় আমার সঙ্গে আড্ডা দেবেন জাহিদ অন্তু, আপনাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী। তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, ঈদের স্মৃতি কথন হবে, ভালো লাগবে আশা করি, সঙ্গে থাকুন। কেমন চলছে ঈদ? এই পর্যন্ত তো ঠিক আছে, বেশ ভালোই যাচ্ছে। মানে বাসায় গরুটাকে জবাই টবাই দিয়ে মাংসকে কাটাকুটি শেষ করে তারপরে এখানে আসলাম অনেক তাড়াহুড়ো করে। কাটাকুটি করছেন, খাওয়া দাওয়া করেন নাই? খাওয়া দাওয়া একটু দুই একটা, তারপরে তো তাড়াহুড়ো করে আসতে হলো। আচ্ছা এখন আচ্ছা না, আপনার কথা প্রসঙ্গে বুঝে গেলাম যে আপনি এবার গরু কোরবানি দিয়েছেন, নাহলে আমি জিজ্ঞেস করতাম যে গরু না ছাগল। ঠিক আছে, ছোটবেলায় তো, এখন তো বড় হয়ে গেছেন, ছোটবেলার ঈদ আর এই বড়বেলার ঈদ কেমন পার্থক্য দেখেন? ছোটবেলায় আমি মানে গরু জবাই দিলে কান্না করতাম, আমার খুবই কষ্ট লাগতো যে খুব পছন্দের একটা জিনিস কুরবানি দিচ্ছে, 4-5 দিন বাসায় থাকতো, এখনো খারাপ লাগে। কিন্তু তখন মানে এখন এই কুরবানিটা হয় কি, এটা আমি এখন কোরবানি দিই, আমি গত 2 বছর হলো না, গত বছর থেকে কোরবানি দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার সাথে মিল আছে, আমিও গত বছর থেকে কোরবানি দিচ্ছি। আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারটা ভালো লাগে আর কি, যে মনে হয় যে না, বয়স হচ্ছে, বড় হচ্ছি, কুরবানি দিতে শিখেছি, মানে ওই এজটাও চলে এসেছে, এখন বাবার সাথে এই ভাগে কুরবানি দিচ্ছি। আচ্ছা, এই যে যেহেতু বললেন যে গত বছর থেকে আপনি কোরবানি দিচ্ছেন, তাহলে এই গত বছরে ঈদের এই ফিলিংসটা জানতে চাই, যখন আপনি কনফার্ম হলেন বা শিওর হলেন যে এই বছর আমি কোরবানি দেবো। কারণ কোরবানি দেওয়ার পেছনে কিন্তু একটা অ্যাবিলিটি ব্যাপার থাকে, যে আমার সামর্থ্য হলে কোরবানি দেওয়াটা আমার জন্য ফরজ হয়ে যায় আর কি, ওয়ান কাইন্ড অফ, তাই তো? তো যখন আপনার কোরবানি দেওয়া, আপনি জানলেন যে আপনাকে এবছর কোরবানি দিতে হবে, আপনার আয় রোজগার বেড়ে গেছে, আর ওই সময়টা এবং যখন কোরবানির গরু কিনলেন বা ছাগল কিনলেন বা কোরবানি, ওই ফিলটা, প্রথম ফিলটা। আচ্ছা, কোরবানির গরুটা আমি নিজেই কিনতে চাই, মানে বাবা ভাইদের সাথে আমি চাই। তো আমার আবার প্রবলেম কি, যে ধরেন 1,20,000 বললো, আমি 1,10,15 বলে দিই, মানে 5-10 টাকা। হ্যাঁ, আমি এইটুকু কমাই, আমাকে বলতে দেয় না ভাইয়া, তারপরে বাবা বলতে দেয় না যে তুমি চুপ থাকো, আমরাই দামাদামি করি। হ্যাঁ, তো দেখা যায় যে যেই গরুটা 90-এ পাওয়া যাবে, 80,000 90,000-এ পাওয়া যায়, ওটার দাম আমি অযথা একটা মানে বলে দিই। আমি চাই যে তাড়াতাড়ি কিনে চলে যাই। এটাকে আমার ভাইয়েরা অনেক ঘোরাঘুরি করে হাটের মধ্যে। লাস্টবার আমি অনেক ঘুরেছি, অনেক বেছে বেছে একটা গরু পছন্দ করেছি, স্টিল ওইটাতে আমি দামাদামি করছি। অ্যান্ড কি লস প্রজেক্ট ছিল এটাতে? লস না, সবাই খুশি ছিল। এখন আমি বলে ফেলছি অলরেডি একটা, তো বাবারা তো বলবে না যে লস হয়েছে, বাট গরু ভালো ছিল। এখন তো একটু অসাধারণ অন্তু হয়ে গেছেন, আগে ছিলেন সাধারণ অন্তু, ঠিক আছে, মানে আমজনতা অন্তু ছিলেন তখন, তাই তো? এখন যখন এই যে ঈদ করতে বাড়িতে যান, মানুষজন থাকে, মানে ডিফারেন্সটা কেমন কেমন লাগে, কেমন তাদের অভিব্যক্তিটা থাকে? আগে লোকাল আর্টিস্ট ছিলাম, একটা শহরের আর্টিস্ট এরকম ছিল, বাট এখন তো ন্যাশনাল ফিগার। ন্যাশনাল ফিগার, আলহামদুলিল্লাহ ওইরকমই বলা চলে। এখন যেই ব্যাপারগুলো হয়, মানে মানুষ আর কি অনেক রেসপেক্ট করে, আর সব থেকে বড় ব্যাপার যেটা অনেক বেশি ভালোবাসে, ছেলে মেয়ে উভয়ই খুবই ভালোবাসে। নিজের শহরে গেলেও ওরা এখন এইভাবে ভাবে যে আমাদের শহরকে রিপ্রেজেন্ট করতেছে ভাইয়ার জন্য অনেকে আর কি বগুড়ার বিষয়ে ভালো পজিটিভ ইন্টেন্ট রাখে, কারণ আমার এই পর্যন্ত কোনো নেগেটিভ কিছু আসেইনি, আর সবাই অনেক বেশি পছন্দ করে আমাকে। সো ওই দিক থেকে খুবই ভালো লাগে। আমি বগুড়া যখনই যাই তখন দেখা যায় যে অনেক মানুষজন আসে দেখা করতে, রাস্তার মধ্যে দেখা হলেও আমি ট্রাই করি সবার সাথে আর কি ছবি তোলার, তারপরে দাঁড়িয়ে গল্প করার, কথা বলার, মানে আমি আমার সাধারণ লাইফেই থাকতে চাই আর কি। কিন্তু মানুষ থাকতে দেন, একটু অসাধারণ বানিয়ে দেয় না? না, ওইরকম
ফ্যান্স যাদের পেয়েছি খুবই ভদ্র ভালো পেয়েছি, মানে কেউ কখনোই মানে ইরিটেটিং এমন কিছু করেনি যেটাতে আমি ডিস্টার্ব হব। না, আমি এই ব্যাপারে তো আসবো, যেহেতু আপনার মেয়ে ভক্ত বেশি, এটা তো আপনি স্বীকার করেন। হ্যাঁ একটু তো আর বেশি। মেয়ে ভক্ত উৎপাত কিন্তু একটু বেশি অন্যরকম হয়, সেই প্রসঙ্গে আসবো। তার আগে একটু গান শুনতে চাই, একবার ছোট্ট একটা গান শুনতে চাই। কোন গানটা শুনতে পারি? এটা আমার বেশ পছন্দের একটা গান। ওকে। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ চেয়ে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আচ্ছা, ঈদ নিয়ে মজার গল্প অনেক স্মৃতি তো আছে, বিশেষ করে এই কুরবানি এলেই অনেক ঘটনা থাকে, গরু ছাগল নিয়ে দৌড়াদৌড়ি। কোনো মজার ঘটনা আছে কিনা শেয়ার করার মতো ভক্তদের সঙ্গে? একবার মনে আছে, অনেকটা পথ হেঁটে এসেছিলাম আমরা ইচ্ছা করি গরু নিয়ে, তো গাড়িতে উঠি নাই, কারণ হেঁটে হেঁটে যাবো, এটার মধ্যে একটা আলাদা মজা আছে। গরু সাথে নিয়ে হেঁটে আবার যাওয়া। জিজ্ঞেস করে কত ভাই কত। তো অনেকটা পথ হবে, এরকম 6-7 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে। রাতের বেলা, তখন 11টা বাজে। আমরা সবাই হেঁটে হেঁটেই আসছিলাম, প্ল্যানিং ছিল যে হেঁটেই যাব। তো একটা পর্যায়ে গিয়ে গরুটা খুবই শান্ত ছিল, খুব একদম ভদ্র একটা গরু। তো রাস্তার একটা মানে মাঝপথে এসে গরুটা কেন জানি মানে এত অভদ্র হয়ে গেল, ও মানে পাগলামি শুরু করে দিছে, ছুটাই ফেলতেছে সবকিছু। একটু পরে আমি তো এই পাশে দড়ি ধরেছিলাম, ওই পাশে ভাইয়া আর বাবা পিছনে ছিল, দুইজনকে ফেলে দিয়ে গরু দৌড়। পরে আমরা গরুর পিছনে পিছনে অনেকটা পথ গেলাম, গিয়ে একটা জায়গায় মানে ওকে ধরা যায় না, কাছে গেলে দৌড়াচ্ছে, এইরকম অবস্থা। এই যে ধানের ক্ষেতগুলো আছে ওগুলোর মধ্যে নেমে গেছে। পরে একটা জায়গায় গিয়ে আর কি ঘাস খাচ্ছিল, পরে দড়ি বড় বড় ছিল, আমরা আবার পরে দড়ি ধরলাম, তখন ওই রকম অবস্থা, হাঁটু ছিলে গেছে, তারপরে ভাইয়ার হাতে ব্যথা, পরে কোন রকম আর কি ধরে বাসায় নিয়ে আসে। তবে যত যাই বলেন না কেন, কোরবানি ঈদে এটাই মজা। হ্যাঁ। গরুর দৌড়াদৌড়ি না করলে কিন্তু মজা নেই। ঈদের আনন্দ নিয়ে তো কথা বলছিলাম, এবার একটু ফ্যানদের কাছে চলে আসি। শুনছিলাম তো গরু নিয়ে মজার গল্প, এবার ফ্যানদের নিয়ে মজার গল্প শুনতে চাই। আমি আশা করি খুব মজার কিছু একটা বলবেন, কারণ আপনার মেয়ে ফ্যান ভক্ত, আমি জানি অনেক গল্প আছে। আছে তো অনেক কিছুই, এখন কোনটা যে বলি, মানে এরকম টেক্সট আসে তো অনেক রকমই ইনবক্সে Normally, হ্যাঁ, কি পাঠায় ভালোবাসার গল্প? আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাব, হাই হাই, তারপরে যদি হ্যাঁ Reply না রিলেশনে দেন। না যান, বা আপনাকে বিয়ে করতে কি কি কোয়ালিফিকেশন লাগবে, ওরে আল্লাহ। আপনার বাসায় চলে যাব, আন্টির কাছে চলে যাব। আমার মাকে চেনে সবাই বেসিক্যালি, কারণ দুই একটা প্রোগ্রামে আম্মু ছিল, আম্মু স্টেজে বসেছিল, আমি গান গেয়েছি, এরকম হয়েছে। তো অনেকে আবার আম্মুর সামনেই শাশুড়ি আম্মু বলে চিৎকার দেয়, এই ব্যাপারগুলো। এটা তো ইনবক্সের গল্প ছিল, সামনাসামনি আর গল্প। সামনাসামনি আমি দেখেছি যে স্লিপিং পিলস খেতে, হাই হাই, আপনার জন্য হারপিক খেতে, হারপিক খেয়েছে? খেয়েছে গিয়ে হাসপাতালে, বগুড়াতে। এগুলো একদম আপনি চিনতেন নাকি চিনতেন না? চিনতাম, মানে আচ্ছা, ঠিক ওইভাবে পরিচিত না, কিন্তু পরে আমার কাছে আর কি নিউজ আসে, এখন আমি তো টেক্সট দেখি যে কে কি বলছে, আমি রিপ্লাই করতাম না, এরকম ইন্টারেস্টিং কিছু না। কয়জনকে রিপ্লাই করবেন? সবাইকে যদি ভালোবাসতে যান তাহলে তো আপনি মানে পাবলিক ফিগার, তো গণমানুষের ভালোবাসা হয়ে যাবেন। ট্রাই করি আমি, মানে খুব ইম্পর্টেন্ট কিছু হলে ট্রাই করি যে তাদের সাথে কথা বলার। আপনার তো অনেক ফ্যান ফলোয়ার, তার মধ্যে হচ্ছে মেয়ে ভক্ত বেশি, তো মেয়েরা আপনাকে এত পছন্দ করে কেন? গলা এমন একটা জিনিস যেটা আল্লাহ প্রদত্ত, খুব ভালো কিছুই, তো এটা না মানুষের সাথে ডিরেক্টলি কানেক্ট করে, শুনে ভালো লাগে। আবার ব্যাপার থাকে যে কোন গানগুলো কে গাচ্ছে, এগুলো ম্যাটার করে। তা আমি সবসময় ট্রাই করি যে সময় উপযোগী যে গানগুলো হয় আর কি, সেগুলোই গাওয়া ট্রাই করি। আর হিন্দি গান ম্যাক্সিমাম টাইম গাওয়া হয়। আর আমার জোন যদি বলি, আমি স্ট্রং জোন যেটা, সেটা হলো রোমান্টিক টাইপের গানগুলো। তো আই থিঙ্ক মেয়েরা হয়তো ওই গানগুলো বেশি পছন্দ করে। তবে আমি কিন্তু ইন্টেনশনালি ওই গানগুলি গাই এরকম না, আমি কখনোই যে এমন হয়নি যে মেয়েদের জন্য গান গাচ্ছি। আমি সবসময় আমার মানে ক্যারিয়ার বিল্ড আপের জন্য যেটা দরকার সেটাই করেছি। এখন দেখা যায় যে যেহেতু আমি ওই রকম গানই গাই, আমার জোন ওইটা বেস্ট জোন, তো ওইটা মেয়েদের পছন্দ। এই মানে হচ্ছে আপনি সুর দিয়ে মেয়েদেরকে ঘায়াল করছেন, তাই তো? ঘায়ল করছি না, আমি আমার কাজ করছি। তবে মেয়েদের একটা দুর্বল জায়গা কি জানেন? মেয়েরা না যারা গান গায়, তারপর আর্জিং করে যারা, এদের প্রেমে মানে ফিদা হয়ে যায়। বেশিরভাগ আরজেকে অনেক মেয়ে ভালোবাসে, চোখে দেখে নাই, ভয়েসের কারণে। ভয়েস খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে একটা মানুষের প্রতি, অ্যাট্রাকশন বলেন যাই বলেন, ভয়েস খুব ইম্পর্টেন্ট। একটু গানের শুরুর গল্পটা শুনতে চাই, মানে এই গানের জগতে আসলে আসলেন কিভাবে?
আমার গান শেখা একদম ছোটবেলা থেকেই, একদম ছোটবেলা থেকে যখন আমি বুঝতামও না যে কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো বোঝার বয়স হয়নি যখন, তখন থেকে গান শেখা আর কি। তো জার্নিটা এরকম ছিল, একটা পিকনিকে আমি স্টেজে উঠে গেছি, কেউ আমাকে বলেও নি, কিছুই না, একটা স্কুলে একটা পিকনিক ছিল, তো অনেকেই গান গাচ্ছে দেখলাম, ওরা আবার প্র্যাকটিস করেছে, আমি কোনো প্র্যাকটিস ছাড়া তখন আমি দেবের একটা গান গিয়েছিলাম, কোন গানটা? আয়না মন ভাঙা আয়না। আচ্ছা, শুরু করেছেন কি দেবের সিনেমার গান দিয়ে? হ্যাঁ, আমি তখন দেবের অনেক বড় ভক্ত ছিলাম। আমিও এখনো দেবের ভক্ত, এখনো ভালো লাগে, এবং ওই ভাইবটা মিস করি। এবং ওই সময় দেবের মানে পরপর অনেক ছবি ছিল, প্রত্যেকটা সিনেমার গানই ছিল হিট। হ্যাঁ, সবগুলো গানই ছিল। একটা চ্যানেল ছিল সঙ্গীত বাংলা। সঙ্গীত বাংলা ঠিক না? হ্যাঁ, তারপর বসে থাকতাম ওই গানগুলোর জন্য। তো ওইটার পরে স্কুলে যিনি হেড ছিল, প্রিন্সিপাল স্যার, উনি বেসিক্যালি, আমি জানি না ওনার কি মনে হয়েছে যে এই ভোকালটা ইউনিক, এই ভোকালটা হয়তো ভালো কিছু করবে ফিউচারে। তো উনি বেসিক্যালি আমাকে কিন্তু এই পথ চলা ওনার জন্য আমার। তো উনি আর কি তারপরে আমার প্যারেন্টসকে ডেকে মানে বলেছিল যে বাচ্চা তো এরকম এরকম, আপনারা ওকে মানে এইভাবে গ্রুমিং করেন যেন ইন ফিউচারে এইটাতে হ্যাঁ ভালো করতে পারে। তো এরপর থেকে আর কি বাবা মাও খুবই সাপোর্ট করেছে। আমার বাবা মা কখনোই আমাকে কোনো কিছুতে বাধা দেয়নি, অ্যান্ড এখনও এটাই বলে যে আমরা বিশ্বাস করি তুমি সব সময় যে ডিসিশন নিবা সেটা তোমার জন্য ভালো হবে এবং আমাদের জন্য ভালো হবে। তো এখন যখন আপনার আম্মু আপনার গান শুনে কি বলে? অনেক খুশি, আমার বাবা মা অনেক হ্যাপি যে এরকম একটা ভালো সন্তান পেয়েছে। আমি অনেক ভালো ছেলে। অনেক ভালো ছেলে? অনেক। আচ্ছা, এই ভালো ছেলে, এখন আমি ভালো ছেলে যারা ফ্যান আছে ওদের একটু মন ভাঙাতে চাই। কিরকম? আপনার মানে সিঙ্গেল আপনি? হ্যাঁ। সত্যি নাকি আপনার ওই ফ্যান ফলোয়ার ধরে রাখার জন্য আপনি মিথ্যা কথা বলছেন? মিথ্যা না, আমি এখন প্রেম করতে চাই না। প্রেম করতে চান না, কখন কোনো করবেন? রিলেশনে যেতে চাই না এখন। খুব সম্ভবত বিয়ের 1 বছর আগে প্রেম করবেন? হ্যাঁ, প্রেম করেই বিয়ে করবো। এটা প্রেম sure। করে বিয়ে প্রেম করবেন? করেই বিয়ে করবো। মানে বিয়ের 1 বছর আগে? বিয়ের 1 বছর আগে। সেক্ষেত্রে বিয়ে করার টার্গেটটা কোন ছেলে? জানি না, একটা আনুমানিক দেন তাহলে। একটা আনুমানিক কিছুই নেই। একটা বলে হবে কি, আমি ধর আপনি যদি বলেন যে আমি 2030 সালে বিয়ে করব, তাহলে একটা সাজেশন যাবে যে আপনারা যখন এখন ট্রাই করতেছেন লাভ নেই, 2029 সালে ট্রাই করেন, ওই 1 বছরে একটা লটারি হয়ে যাবে। এখন চাই না আসলে, আর জানিও না, কারণ আমার অনেক স্বপ্ন আছে যেগুলো আমি একা পূরণ করতে চাই, একা চাই। আমি চাই না যে এখানে আমার সাথে স্বপ্নে কেউ- কোনো ভাগীদার থাকবে। হ্যাঁ, ভাগীদার থাকুক। আচ্ছা, তো ঠিক ওই আছে। জন্য তো আর কি। সেক্ষেত্রে ওকে ফাইন, প্রেম করেই বিয়ে করবেন। তো যার সঙ্গে প্রেম sure। করবেন সেই মানুষটা কেমন হওয়া উচিত আপনার কাছে, কেমন পছন্দ? আমি কোনো নির্দিষ্ট কোনো গুণ চাই না, বাট একটা বিষয় চাই খুব করে, যে যে আমার হবে আর কি, যে আমাকে ভালোবাসবে, সে যেন আমি ছাড়া পৃথিবীর অন্য কোনো ছেলের প্রতি কখনো আসক্ত না হয়। যদি এটা হয় তাহলে আসার দরকারই নেই, কোনো দরকার নেই, আমি সারা জীবন একাও থাকতে পারবো। এক পুরুষে আসক্ত লাগবে? হ্যাঁ, এটাই লাগবে, কারণ মানে পুরুষ মানুষের সব থেকে মানে মানসিক শান্তির যে ব্যাপারটা, আই থিঙ্ক ওটা তখনই আসে যে যখন তার গার্লফ্রেন্ড বা লাইফ পার্টনার সে ছাড়া অন্য কারো মানে অ্যাটেনশন চায় না, পৃথিবীর আর কোনো পুরুষের অ্যাটেনশন চায় না, শুধু সে ছাড়া। তো আমার লাইফে আমি এরকম কাউকেই চাই। কিন্তু এখন আপনি তো চাইলে কিছু মানুষকে একটু খুশি করতে পারেন। ধরুন আপনাকে আমি জিজ্ঞেস করলাম না যে কেমন পাত্রী চান, সেটা বিয়ের জন্য হোক প্রেমের জন্য, আপনি যদি একটু বলেন না যে একটু চুল লম্বা হতে হবে, একটু হাইট ফিগে, তাহলে যারা দেখছে না তারা মিলাবে এবং খুশি হয়ে যাবে যে না আমার চান্স আছে। এমন কিছু আছে কিনা? না, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষই সুন্দর, আর বাহ্যিক কোনো কিছুই আমার চোখে ওইরকম করে আর কি ধরা দেয় না। সে মানুষ যেরকম ওইরকম থাকলেই হবে, আমার যদি ভালো লাগে। ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েছেন। যাই হোক, আমি এখন আপনার কাছ থেকে একটা পছন্দের গান শুনতে যাবো, শোনাবেন আমাকে? আমার পছন্দের গান। আচ্ছা, কোন গানটা শোনাবেন বলেন? আপনি জানেন। অলিরও কথা শুনে বকুল হাসে। আপনি খুব ভালো করে জানেন না এই গানটা আমার খুব পছন্দ। ঠিক আছে, আমি তাহলে এটার সাথে 2 লাইন হয়তো বা গলা মেলাতে পারি আপনার সঙ্গে, কারণ এই গান গাওয়ার সময় আমি স্থির হয়ে বসে থাকতে পারবো না। হ্যাঁ, কিছু লাইনস আমারও একটু কম জানা আছে, আপনি ওগুলো গিয়ে দিতে পারেন। আমারও জানা কম আছে, সবাই যারা দেখছে মাপ চেয়ে নিন, আগে ভাগে সারেন্ডার। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন হাসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় যে উড়ে। যেমন করে সে শূন্যে ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে
আসো না তো ধরার ধুলিতে যে ফাঁসে কই তাহার মতো তুমি আমার স্বপ্ন, আসো না তো।